আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে ইরানের প্রত্যাখ্যান, বড় ধরনের সংঘাত আসন্ন বলে ইসরায়েলের বার্তা। কেরানীগঞ্জে কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধারে মৃতের সংখ্যা ৬, নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের বীরদের হাতিরঝিলে রাজকীয় সংবর্ধনা, ছাদ খোলা বাসে রাজধানী জুড়ে শিরোপা জয়ের উল্লাস। উদার ও সংঘাতহীন সমাজের স্বপ্নদ্রষ্টা সঞ্জিদা খাতুনের জন্মদিনে ছায়ানটের বসন্তের অনুষ্ঠান, সংস্কৃতি সাধকের জীবন ও আদর্শকে স্মরণ। এবং পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন ১ এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে ঘটনাস্থলে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আগুনে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। শনিবার বেলা ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীর কারখানাটিতে আগুন লাগে। বেলা ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪:৫টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় কেরানীগঞ্জের আকরাম গ্যাস লাইটার কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল বলে শ্রমিকদের অভিযোগ। আগুন যখন জ্বলছে তখন আমি দেয়াল টপকে বাইরে গেট তালা মারা ছিল। ১ নম্বর রুমের থেকে আগুন লাগছে। আগুন লাগার লগে আমরা দুইজন ছিলাম, দুজন বাইরে গেছি। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগুনে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গেঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখিয়ে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড। আগুনে পুড়ে কারখানার টিনের শেড ধসে পড়েছে। কারখানার ভিতরের মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। রাতেও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। আমরা এ পর্যন্ত ৬টা ডেড বডি পাইছি। বর্তমান আমাদের কাজ চলমান এবং আমরা সারা রাতি কাজ করব। সকাল পর্যন্ত সবশেষে আমরা সকালে আবার সার্চ দেব এবং এভাবে আমাদের পুরোপুরি এই এরিয়ার ভিতরে সম্পূর্ণভাবে সার্চ না করা পর্যন্ত আমাদের সার্চিং কার্যক্রম চলবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দলকে সুসংগঠিত করতে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈঠকে জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাব সহ সার্বিক পরিস্থিতি এবং সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়। কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করা হয় স্থায়ী কমিটির বৈঠকে। যে রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা
দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পারা যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্যে, এটার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। রাজকীয় সংবর্ধনায় সিক্ত হয়েছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হওয়ার পর ছাদ খোলা বাসে ঢাকা প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। পরে বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা। আদিল আহমেদ শানের রিপোর্টে বিস্তারিত। মালদ্বীপে শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে সন্ধ্যায় ঢাকায় ফেরে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের শীর্ষ কর্তারা। এরপরই ছাদ খোলা বাসে শিরোপা উল্লাস করে শহর প্রদক্ষিণ করে অধিনায়ক মিঠু চৌধুরী, রেনান ডেকলান ও ইসমাইলরা। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রাখতে পেরে স্বস্তিতে চ্যাম্পিয়ন দলের সদস্য। যে লক্ষ্য নিয়ে গেছি সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়েছে। আমরা ট্রফির জন্য গেছি, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছি। আমার টিমমেটরা সবাই অনেক আনন্দিত। অনেক লড়াকু একটি ম্যাচ হয়েছে, দেন বাংলাদেশ উইন হয়েছে, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছি। রোনাল্ড ইজ ভেরি গুড প্লেয়ার। সবার টিমমেটদের ভিতরে অনেক কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। What about India? They asked what we would do if we didn't win. I truly believe that Bangladesh has the best fans in the world. 6 এপ্রিল বিশ্ব ক্রীড়া দিবসে সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কার সহ সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার থাকবে এবং সেটি ইনশাল্লাহ আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি। সবশেষে হাতিরঝিলের এমফি থিয়েটারে বাফুফে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের সদস্যরা। জাতীয় দলের পাইপলাইনে যুবাদের তৈরি রাখতে সব ধরনের প্রতিশ্রুতি দেন বাফুফের শীর্ষ কর্তা ব্যক্তিরা। বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিই। একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আর থামবে না, বাংলাদেশ আর পিছিয়ে নামবে না। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রশাসক। ট্রফি নিয়ে সেলিব্রেশনের মাধ্যমে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 37তম দিন। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে ইসরায়েলের এক বার্তায় বলা হয়েছে, বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটাই হবে এ যুদ্ধের শেষ পর্ব। ইরানে যুক্তরাষ্ট্রের ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ সেনাকে খুঁজে বের করার লড়াইয়ে নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা কমছে না। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের ড্রোন হামলায় কুয়েতের তেল শিল্প কমপ্লেক্সে আগুন লাগে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের তেল আবিবে ক্রিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসাবে ব্যবহার করা হয়। ইরান 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে নরক বানানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটালে তার ফল ভয়াবহ হবে এবং পুরো অঞ্চল জুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা করা হয়েছে যাতে দেশটির অস্ত্র তৈরিতে বাধার মুখে পড়ে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ।
উদার ও সংঘাতহীন সমাজের স্বপ্নদ্রষ্টা সঞ্জিদা খাতুনের ৯৪তম জন্মদিনে বিশেষভাবে তাকে স্মরণ করেছে ছায়ানট। শনিবার সন্ধ্যায় ঢাকার ছায়ানটটি সংস্কৃতি ভবন মিলনায়তনে সংস্কৃতি অনুরাগী সঞ্জিদা খাতুনকে নিবেদন করে বসন্তের অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। ১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক সাধক সঞ্জিদা খাতুন। জন্মদিনে তার জীবন ও আদর্শকে স্মরণ করেছে ছায়ানট। শনিবার ছায়ানটের সংস্কৃতি ভবন মিলনায়তনে সঞ্জিদা খাতুনকে নিবেদন করে বসন্তের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার বনে বনে সমবেত নৃত্যগীতির মাধ্যমে। এ আয়োজনে ছায়ানটের সভাপতি ডাক্তার সরোয়ার আলী বলেন, সঙ্গীতকে মাধ্যম হিসেবে ব্যবহার করে একটি উদার ও সংঘাতমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সঞ্জিদা খাতুন সারা জীবন কাজ করে গেছেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিরলস কাজ করে গেছেন। তিনি সারা জীবন কাজ করেছেন প্রধানত সঙ্গীতের মধ্য দিয়ে সর্বজনে যেন বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করেন। তিনি সারা জীবন কাজ করেছেন যেন সর্বজনের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, একটি মানবিক সমাজ তার প্রিয় মাতৃভূমিতে গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর ছায়ানটের মাধ্যমে তিনি সারা দেশে সঙ্গীত ও সংস্কৃতি কর্ম ছড়িয়ে দেন। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করেন। সঙ্গীত, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সঞ্জিদা খাতুনের বেশ কিছু গ্রন্থ প্রকাশ পেয়েছে। অমর একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রবীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন সঞ্জিদা খাতুন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ছায়ানটের বসন্তের অনুষ্ঠান শেষ হয়। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। দীর্ঘ প্রক্রিয়া ও নানান ধাপ পেরিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন সাদিয়া আক্তার খুশবু। বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষায় সামাজিক সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। ফাইনালের মঞ্চে যখন নতুন তারকার সন্ধান, তখন আয়োজনে ভিন্ন মাত্রা আনে খোদ বিচারকদের গান। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালেতে। অজস্র প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনাল মঞ্চে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী নিয়ে পর্দা ওঠে গ্র্যান্ড ফিনালে। বোদ্ধাদের আশাবাদ, আয়োজনের হাত ধরে সঙ্গীতাঙ্গনের নতুন মুখ যেমন আসবে, তেমনি বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে আসবে গতি। সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ একটি আবেগঘন মুহূর্ত। সবটা মিলে একটা জার্নি, এবং সেই জার্নিটা খুব সুন্দর জার্নি, সুরের জার্নি, সবুজের সঙ্গে সেই সুন্দর যাত্রা।
অনেক কিছু আমরাও শিখেছি। আমরা তো বসেছিলাম ওদের এক একটা খুঁত বার করার জন্য, কিন্তু পাইনি। আজকে সত্যি প্রত্যেকে এত ভালো গেছে না, সেই জন্য ওদেরকে খুব কষ্ট হয়েছে ওদেরকে আলাদা করতে। নিজের যত্ন নেবে, আর সুরই ঈশ্বর, সুরের যত্ন নেবে, প্রকৃতির যত্ন নেবে, শিখবে প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি তোমাকে শেখাবে পথ চলা, সমস্যার কাছ থেকে শিখবে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পুরস্কার পাওয়াটা কিন্তু একটা স্বীকৃতি, মঞ্চে পারফরমেন্সের উপরে। এর মানে এই না যে বাকিরা তাদের পারফরমেন্স ভালো করেনি। সুতরাং আমাদের এই সবুজের অভিযান চলতে থাকবে সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, আমরা প্রকৃতির পরিবেশ নিয়ে যেমন ভালো জায়গায় দেখতে চাই, আমরা কিন্তু এই যে হারিয়ে যাওয়া যে গান কিংবা আমাদের যে ঐতিহ্যবাহী গান, সেগুলো কিন্তু মাটির গান, শেকড়ের গান, এগুলোকে আমরা উঠিয়ে আনবো এবং ছড়িয়ে দিব সারা বাংলাদেশে। এবং এর মাধ্যমে আমরা সবুজকে ছড়িয়ে দেব, সচেতনতার যে বার্তা সেটাও ছড়িয়ে দেব। আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ছাড়াও তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। সঙ্গীত হলো সেই মাধ্যম যা প্রকৃতির কান্নাকে মানুষের ভাষায় অনুবাদ করে শোনায়। এমন বাস্তবতায় টেকসই ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আরও বেশি সংযোগ ও সচেতনতা সৃষ্টির যখন তাড়না, তখনই সবুজ সুর সন্ধানের অবতারণা। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হচ্ছেন মিজানুর রহমান। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি বলেছেন, লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা হবে, তাহলে এ জেলায় কৃষক, মৎস্যজীবী এবং বেকার মানুষের কর্মসংস্থানে সহায়ক হবে। শনিবার লক্ষ্মীপুর উপকূলীয় জেলার জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু ও অন্যান্যরা। যদি সেখানে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে ওঠে, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, উৎপাদন দ্বিগুণ হবে না। মাছের প্রজেক্ট তো সেখানে হতে পারে, সোয়াবিন হয় প্রচুর, সোয়াবিনের প্রজেক্ট হতে পারে, ধান, নারিকেল, সুপারি, মাছ যা আছে সবকিছু যদি সেখানে হয়। তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ হয়। নদীর পাড় দিয়ে যদি একটা রাস্তা করে দিই, তাহলে তো আমাদের ওই অঞ্চলের জন্য একটা সোনাই সোহাগা। সংস্কৃতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নৈয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে মতবিনিময় তিনি কথা বলেন। এ সময় ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, 4 সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, মোহাম্মদ কামরুল হাসান ও মুফতি মোহাম্মদুল্লাহ। আরও ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও অন্যান্যরা। সংস্কৃতিকে আমাদের ফিরে আনতে হবে। একটা অসুস্থ সংস্কৃতি, একটা প্রতিযোগিতা চলছে। ময়মনসিংহকে আমরা একটা পাইলট প্রোগ্রামের আওতায় আনতে পারি কিনা, একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ময়মনসিংহকে নিতে পারি কিনা, এবং এটা নিব যদি আপনারা উৎসাহী থাকেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের উপর অব্যাহত হামলায় স্বাস্থ্যসেবা অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত এক মাসে ইসরায়েলের হামলায় অন্তত 53 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ধ্বংস হয়েছে 87টি অ্যাম্বুলেন্স ও অনেক চিকিৎসা কেন্দ্র। বন্ধ হয়ে গেছে 5টি হাসপাতাল। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। 2রা মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর পরপরই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা অকার্যকর করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে এ হামলা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অনেক স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি হামলায় স্বাস্থ্যকর্মীরা এলাকা ছাড়ছেন। এতে চিকিৎসা সেবা আরও সীমিত হয়েছে এবং জরুরি বিভাগে রোগীর চাপও বেড়েছে কয়েক গুণ। হিউম্যান রাইটস ওয়াচের মতে, চিকিৎসা কর্মীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের শামিল। ইউরোপের 18টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে স্বাস্থ্যকর্মী ও সহায়তা কর্মীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলেছে ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। চাঁদের পথে এগিয়ে চলেছে নাসার আর্টেমিস 2 মিশনের ওরিয়ন মহাকাশযান। নভোচারীরা চতুর্থ দিন সোমবার লুনার ফ্লাইবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। নাসার রিড ওয়েজম্যান, ভিক্টর গোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন রয়েছেন এ অভিযানে। বর্তমানে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 1,69,000 মাইল দূরে। ফ্লাইবাইয়ের সময় তারা চাঁদের পৃষ্ঠের গঠন, গহ্বর ও লাভা প্রবাহ পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখার সুযোগও পাবেন। এ মিশনে অ্যাপোলো 13 এর রেকর্ড ভেঙে 2,52,000 মাইলের বেশি দূরত্ব অতিক্রমের লক্ষ্য রয়েছে। চাঁদের আড়ালে গেলে কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। বিজ্ঞানীরা বলছেন, এই অভিযান ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবে। দক্ষিণ ইউক্রেনের নিকোপোল শহরের একটি বাজারে রাশিয়ার ড্রোন হামলায় 5 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। সকালের ব্যস্ত সময় এই হামলায় বাজারের দোকানপাট ধ্বংস হয়ে গেছে। একই স্থানে দ্বিতীয় দফা হামলায় আরও 2 জন আহত হন। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। এর আগে দেশ জুড়ে হামলায় অন্তত 15 জন নিহত হন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার তারানরগ শহরে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়ার রাতভর কমপক্ষে 300 ড্রোন ছুটছে এবং যার কিছু খার্কিভ ও সুমি অঞ্চল এলাকাতেও আঘাত এনেছে। এবার কৃষি সংবাদ। বগুড়ায় আবারও দরপতন হয়েছে আলুর বাজারে। প্রতিমন আলু পাইকারি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা দরে। কৃষক বলছেন, উৎপাদন খরচের চেয়ে অনেক কম এই দর। বগুড়া সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমিরুল আলম। মাঠে মাঠে আলু তোলার আনন্দ এবার অনেকটাই ম্লান হয়েছে। দাম নেই আলুর। পাইকারিতে প্রতি কেজি 8 টাকা দরে বিক্রি হচ্ছে, অথচ উৎপাদন খরচ হয়েছে কেজিতে 13 টাকা। গেল বছরও আলুতে লোকসান দিয়েছেন চাষিরা। বর্তমানে যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। গত 2 বছর আগে যেরকম পার্টি এসে ভেঁতেই আলু কিনছে, মানে আপনার কত শতক ভেম আছে এই ভেম হিসেবেই কিনে লেগেছে। কিন্তু এখন 2 বছর হলে ভেঁত তো আশেপাশে আসা দূরস্থান, বাসায় নিয়ে গেলেও পার্টি পাওয়া যাচ্ছে না। আমাদের মোটামুটি নিজস্ব জমিতে খরচ 30 থেকে 35 হাজার টাকা প্রতি বিঘা আলু বীজ সহ। আমরা বিক্রি করতে যাচ্ছি এখন প্রতি বিঘায় আমাদের আসতেছে 22 থেকে 25 হাজার টাকার মধ্যে মানে লেনদেন হচ্ছে। 10 হাজার টাকা লসে আছে নিজস্ব জমি। আর যারা ভাড়া তাদের তো মনে করেন 50-50 লস। যারা হিমাগারে থুছে আমাদের ভাইয়েরা থুছিল তাদের তো একবারে আসে একবার শেষ। 8 টাকা 9 টাকা তারা কেজি বেচছে, হিমাগারে 6 টাকা ভাড়া দেওয়া লাগছে, 1 টাকা 1.5 টাকা কেজি তারা বাড়ি নিয়ে আসছে। সংরক্ষণ পদ্ধতি বাড়ানোর পাশাপাশি আলু জাতীয় খাদ্যপণ্য তৈরিতে প্রক্রিয়াজাতকরণের উপর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ব্যাপক পরিমাণ আলু যদি স্টোর করা যায় এবং আলু ভিত্তিক যদি আমরা শিল্প স্থাপন করতে পারি এবং আলুকে আমরা শিল্পে নিয়ে গিয়ে প্রসেসিং করে যদি এগুলো উচ্চ মূল্য নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এ অবস্থায় অনেক কৃষক পুঁজি হারিয়ে সামনে ফসল চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আমিরুল আলম,
চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। এডিস মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে নেত্রকোনার 256টি সরকারি পুকুর। বাসা বাড়ির বর্জ্য সহ শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এসব পুকুরে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, জনস্বাস্থ্য ঝুঁকি সহ দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এসব পুকুর সংরক্ষণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্র দেখুন আফরোজা হাসির রিপোর্ট। নেত্রকোনায় সরকারি পুকুর রয়েছে 256টি। একসময় নিত্য প্রয়োজনে এসব পুকুরের পানি ব্যবহার করত শহরসহ জেলাবাসী। তবে কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে শহরের হাসপাতাল রোড, মোক্তারপাড়া মাঠ, বড়বাজার ও চকপাড়া সহ শহরের এসব পুকুরের বেহাল দশা। এসব জলাশয়ে জন্ম নেওয়া আগাছা ও কুচুরি পানা সহ ময়লা আবর্জনার দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। এই ময়লা আবর্জনার কারণে পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিবেশ নষ্ট, প্লাস আপনার মনে করেন যে ডেঙ্গু মশার উৎপত্তি হচ্ছে। জনগণকেও তো সতর্ক থাকতে হবে। আমি যত্রতত্র ময়লা ফেললে, এই পুকুরে এনে ময়লা ফেলি, নদীতে গিয়ে ময়লা ফেলি, খালের পাড়ে ময়লা ফেলে খাল, নদী, পুকুরগুলোকে আমরা ভাগাড়ে পরিণত করেছি। শুধু পরিবেশগত বিপর্যয় না, পুকুর সকল প্রাণের যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, ইকোসিস্টেমকে রক্ষা করতে যে কাজ করে এবং বিদ্যুৎ খরচকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে কাজটা করে এবং মানুষের গোসল করার জন্য যে কাজটা করে, সেই কাজটা থেকে মানুষ বিতাড়িত হয়ে যাবে। দখল দূষণে পুকুরগুলোর দৈন্য দশার কথা স্বীকার করে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমরা চেষ্টা করব যে যত্রতত্র কচুরিপানা যেখানে আছে সেখানে আমরা পরিষ্কার করার জন্য, এবং ময়লা আবর্জনা যেখানে ফেলতেছে আমরা নিজেরাও আগের চেয়ে আপনি লক্ষ্য করবেন যে ড্রেন এর মাটি আমরা পরিষ্কার করছি। পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কার সহ শহরের জলাশয় সংরক্ষণে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে ইরানের প্রত্যাখ্যান। বড় ধরনের সংঘাত আসন্ন বলে ইসরায়েলের বার্তা। কেরানীগঞ্জে কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধারে মৃতের সংখ্যা 6। নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের বীরদের হাতির ছিল রাজকীয় সংবর্ধনা। ছাদখোলা বাসে রাজধানী জুড়ে শিরোপা জয়ের উল্লাস। উদার ও সংঘাতহীন সমাজের স্বপ্নদ্রষ্টা সঞ্জিদা খাতুনের জন্মদিনে ছায়ানটের বসন্তের অনুষ্ঠান। সংস্কৃতি সাধকের জীবন ও আদর্শকে স্মরণ। এবং পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। দর্শক, পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।